হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের রেলওয়ে এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলের 5ই জুন 2025 এর সেকেন্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, একটি ডেস্কের মুদ্রিত মূল্য 7,725 টাকা। মুদ্রিত মূল্য মানে মার্ক প্রাইস, মানে কোনো জিনিসের গায়ে যেটা লেখা থাকে সেটা, যেটি সেটির ক্রয় মূল্যের থেকে 25% বেশি। তা যেটি মানে কোনটি? যেটি মানে হচ্ছে এই মুদ্রিত মূল্যটা, মানে এই 7,725 টাকাটা ক্রয় মূল্যের থেকে 25% বেশি। তারপরে কি বলছে, যদি মুদ্রিত মূল্যের উপর 4% ছাড়ে ডেস্কটি বিক্রি করা হয় তাহলে লাভের হার কত শতাংশ? আচ্ছা, এখানে কি বলেছে? মুদ্রিত মূল্য বলেছে কত? মুদ্রিত মূল্যটা বলেছে হচ্ছে 7,725 টাকা। আচ্ছা, এইটা কি? এটা হচ্ছে ক্রয় মূল্যের থেকে 25% বেশি। তার মানে কি? তার মানে দেখো, ক্রয় মূল্যের থেকে 25% বেশি। আমি যদি ধরি ক্রয় মূল্য হচ্ছে এক্স, তাহলে মুদ্রিত মূল্য কত হবে? তাহলে মুদ্রিত মূল্য হবে কি, এক্স এর থেকে আরো 25% বেশি। তার মানে কত? এক্স ইন্টু তার থেকে আরো 25% বেশি মানে কত? এটা ইন্টু 125/100। 25 দিয়ে কাটলে হয় 4, এখানে হয় 5, মানে কত হলো মুদ্রিত মূল্য? 5x/4। তার মানে এই 5x/4 টাই হচ্ছে 7,725 এর সাথে সমান। তাহলে আমি কি লিখতে পারি? 5x/4 সমান সমান 7,725। 5 দিয়ে যদি 7,725 কে কাটি তাহলে কত হয়? একবার যায়, তারপরে 2 7 মানে 5 বার যায়, 2 2 মানে 4 বার যায়, 2 5 মানে 5 বার যায়। আর 4 আর 1545 তাহলে গুণ হবে। তাহলে x সমান সমান কি হবে যদি গুণ করে দিই? 4 আর 1545, 4 5 20 শূন্য, হাতে 2, 4 4 16 2 18 8, হাতে 1, 4 5 20 এর 1 21 এর 1, হাতে 2, 4 কে 4 দিয়ে 6, মানে 6,180। এটা কি বেরোলো? এটা বেরোলো ডেক্সটার ক্রয় মূল্য। আচ্ছা, মুদ্রিত মূল্য কত? 7,725 টাকা। এটা 7,725 টাকা। কি বলেছে? মুদ্রিত মূল্যের উপর 4% ছাড়ে ডেস্কটা বিক্রয় করা হয়, তাহলে বিক্রয় মূল্য কি হবে? আচ্ছা, ছাড় দিয়েছে কত? ছাড় দিয়েছে হচ্ছে 4%। কার উপর ছাড় দিয়েছে? মুদ্রিত মূল্যের উপর ছাড় দিয়েছে, মানে 7,725 এর উপর ছাড় দিয়েছে 4%। তাহলে কত টাকা ছাড় দিয়েছে? 7,725 ইন্টু 4/100। আচ্ছা, যদি আমি 25 দিয়ে কাটাকুটি করি 7,725 এর 100 কে, তাহলে হবে 4 হবে। আর এটা কাটলে কত? 25 77 এর মধ্যে 3 বার যাবে, তারপরে 2 2, মানে লাস্টের 5 টাকাও নামাতে হবে, মানে একটা শূন্য বসবে। আর 225 এর মধ্যে 9 বার যাবে, তাহলে কত হয়? আচ্ছা, 4 আর 4 কেটে যাবে, মানে ছাড় দিয়েছে কত? 909 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? তার মুদ্রিত মূল্য ছিল 7,725 টাকা, ছাড় দিয়েছে 309 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 7,725 মাইনাস 309 টাকা করলে কত হয়? 6, হাতে 1 1, 4 7, 7,416 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 6,180 আর বিক্রয় মূল্য হচ্ছে 7,416। তাহলে লাভ হয়েছে কত? লাভের হার আমাকে বের করতে বলেছে, তাহলে লাভ হয়েছে কত? যদি আমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিই তবেই লাভ হয়। বিক্রয় মূল্য কত? 7,416 মাইনাস ক্রয় মূল্য কত? 6,180। তাহলে এটা বাদ দিয়ে দিই, তবেই আমার লাভ বেরোবে। তাহলে কত হবে? 6 3, হাতে 1 2 আর 1, মানে 1,236 টাকা লাভ হয়েছে। তাহলে লাভের হার বের করতে বলেছে, তাহলে লাভের হার সমান সমান কত হবে? যত টাকা লাভ হয়েছে তত ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটাই ফর্মুলা। তাহলে কত? 1,236 টাকা লাভ হয়েছে ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 6,180 ইন্টু 100, এত পার্সেন্টেজ জানতে হবে, তো 100 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এই একটা শূন্য কেটে দিলাম। 618 কে দেখো 2 দিয়ে গুণ করলেই 1,236 হয়, তাহলে কাটলে হবে 2। তার মানে 2 গুণ 10 মানে 20%। তাহলে লাভের হার কত পার্সেন্ট? 20%, অপশন সি। তারপর এখানে আমি ক্রয় মূল্য এক্স ধরে করেছি, এটা 100 ধরেও করা যাবে, ঠিক আছে? 100 ধরে করলে তাহলে ক্রয় মূল্যটাকে 100 টাকা হলে তাহলে মুদ্রিত মূল্য হবে 125 টাকা। এইভাবে করা যেতে পারে, যে কোনো ভাবে করলেই হবে, যেটাতে তাড়াতাড়ি হবে সেটা করলেই হবে। তারপরেরটা কি বলছে দেখো, অতুলের মাসিক আয় 10,000 টাকা। সে বাড়ি ভাড়া বাবদ 6,000 টাকা ও বিল বাবদ 2,500 টাকা খরচ করে এবং বাকি টাকা সঞ্চয় করে। তাহলে এক বছরে সে কত টাকা সঞ্চয় করবে যদি তার জন্মদিনের মাসে সে তার আয়ের পুরোটাই জন্মদিন পালনের জন্য খরচ করে থাকে? আচ্ছা, কি বলছে দেখো, তার মাসিক আয় বলছে 10,000 টাকা, সে বাড়ি ভাড়া বাবদ 6,000 টাকা ও বিল বাবদ 2,500 টাকা খরচ করে এবং বাকি টাকা সঞ্চয় করে। তাহলে মোট খরচ কত? মোট খরচ কত করছে? 6,000 আর 2,500, এই দুটোর যোগফল, মানে কত হচ্ছে? 8,500 টাকা। তাহলে সঞ্চয় করছে কত? টোটাল আয় করছে 10,000, খরচ করছে 8,500, তাহলে সঞ্চয় করছে কত? টোটাল আয় থেকে যদি আমি টোটাল খরচটা বাদ দিই তবেই সঞ্চয় বেরিয়ে যায়, মানে 10,000 মাইনাস 8,500 হবে কত? 1,500 টাকা। তাহলে সে প্রতি মাসে, মানে এক মাসে সঞ্চয় করছে হচ্ছে 1,500 টাকা। এবার কি বলছে, তাহলে এক বছরে সে কত টাকা সঞ্চয় করবে, মানে 12 মাসে সে কত টাকা সঞ্চয় করবে?
যদি তার জন্মদিনের মাসে সে তার আয়ের পুরোটাই জন্মদিন পালনের জন্য খরচ করে থাকে। তাহলে দেখো জন্মদিনের মাস মানে একটা মাস, ধরো জানুয়ারি মাসে জন্মেছে, তাহলে জানুয়ারি মাসটা ও কি করবে, ও পুরোটাই খরচ করে ফেলবে, মানে কোনো টাকা সঞ্চয় করবে না। তাহলে এক বছরের মধ্যে এক মাস যদি ও সঞ্চয় না করে, তাহলে কত মাস সঞ্চয় করবে? এক বছর মানে 12 মাস, 12 মাসের মধ্যে এক মাস সঞ্চয় করলো না, মানে 11 মাস সঞ্চয় করবে। তাহলে এক মাসে সঞ্চয় করে 1500 টাকা, তাহলে 11 মাসে কত টাকা সঞ্চয় করবে? তাহলে 11 মাসে সঞ্চয় হবে কত? 1500 ইন্টু 11, এত টাকা। 1500 ইন্টু 11 মানে কত হয়? 165, তারপরে দুটো শূন্য, মানে 16,500 টাকা, অপশন বি। তারপরে কি বলছে দেখো, একটি পাইপ 10 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, আর একটি পাইপ 20 মিনিটে ভর্তি ট্যাঙ্কটিকে খালি করতে পারে। যদি দুটো পাইপই একসাথে খোলা হয়, তাহলে খালি থাকা ট্যাঙ্কটি কত মিনিটে সম্পূর্ণভাবে ভর্তি হবে? তাহলে দেখো এখানে দুটো কাজ হচ্ছে, একটা কাজ হচ্ছে ভর্তি হচ্ছে, একটা পাইপ ভর্তি করছে, আর একটা পাইপ খালি করছে। আচ্ছা, তা পাইপটা 10 মিনিটে ট্যাঙ্কটাকে পুরো ভর্তি করতে পারে, তো ট্যাঙ্কটাকে ভর্তি করা মানে পুরোটা ভর্তি করা, তা আমি ধরছি পুরোটা ভর্তি করা মানে কত অংশ ভর্তি করা? ট্যাঙ্কটার এক অংশ ভর্তি করা। তাহলে প্রথম পাইপটা 10 মিনিটে ভর্তি করে হচ্ছে এক অংশ, আমার কাজ হবে 1 মিনিটে কতটা ভর্তি করে, তাহলে 1 মিনিটে কতটা ভর্তি করবে? 1/10 অংশ। এটা ভর্তি করছে মানে এই কাজটা হচ্ছে, আমি যদি প্লাস ধরি তাহলে খালি করার কাজটা কি হবে? মাইনাস হবে। তাহলে আরেকটি পাইপ 20 মিনিটে ভর্তি করছে, ভর্তি ট্যাঙ্কটিকে খালি করছে, তাহলে দ্বিতীয় পাইপটি 20 মিনিটে খালি করে হচ্ছে এক অংশ, পুরোটা খালি করে মানে এক অংশ খালি করে, তাহলে এও 1 মিনিটে কতটা খালি করবে? 1/20 অংশ। মানে একজন 1 মিনিটে 1/10 অংশ ভর্তি করছে, একজন 1 মিনিটে 1/20 অংশ খালি করছে। তাহলে ট্যাঙ্কটা কি হবে? ভর্তি হবে না খালি হবে? যেহেতু ভর্তিটা তাড়াতাড়ি হচ্ছে, তাহলে দুটো পাইপ একসাথে চললে ট্যাঙ্কটা কি হবে? ভর্তি হবে। এখানে কি বলেছে দেখো, যদি দুটি পাইপই একসাথে খোলা হয়, তাহলে খালি থাকা ট্যাঙ্কটি কত মিনিটে সম্পূর্ণভাবে ভর্তি হবে? তাহলে দেখো, তাহলে দুটো পাইপই যদি খোলা হয়, তাহলে 1 মিনিটে কতটা ভর্তি হবে? 1 মিনিটে ভর্তি হবে সমান সমান, ভর্তি হচ্ছে 1/10 অংশ, আর আরেকটাতে খালি হচ্ছে 1/20 অংশ, তাহলে কি হবে? 1/10 মাইনাস 1/20 হবে। যেহেতু ভর্তিটাকে আমি যদি প্লাস ধরি, তাহলে অন্যটা নেগেটিভ হয়ে যাবে, মানে মাইনাস হবে। তাহলে এদের যদি লসাগু করি কত হবে? 20, মানে 2 - 1 মানে 1/20। তাহলে 1 মিনিটে ভর্তি হবে কত? 1/20 অংশ। আমি কথাটাকে উল্টে লিখতে পারি, তাহলে 1/20 অংশ ভর্তি হবে হচ্ছে 1 মিনিটে। আমাকে বের করতে বলেছে কি, খালি থাকা ট্যাঙ্কটি কত মিনিটে সম্পূর্ণভাবে ভর্তি হবে। সম্পূর্ণভাবে ভর্তি হওয়া মানে কত অংশ ভর্তি হওয়া? এক অংশ ভর্তি হওয়া। তাহলে 1/20 অংশ ভর্তি হবে 1 মিনিটে, এক অংশ ভর্তি হবে, তাহলে কি হবে? 1/1/20 মিনিটে, মানে এটা উল্টে গেলে হয় 20 মিনিটে। তাহলে ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে ভরতে গেলে, দুটো পাইপে যদি খোলা হয়, তাহলে ট্যাঙ্কটি ভরতে হতে কত মিনিট টাইম লাগবে? 20 মিনিট টাইম লাগবে, অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, যদি x:y = 2:5 আর y:z = 4:7 হয় এবং 15,120 টাকা x, y ও z এর মধ্যে ভাগ করা হয়, তাহলে x, y ও z প্রত্যেকে যথাক্রমে কত টাকা পাবে? আচ্ছা, কি বলেছে দেখো, x:y = বলেছে 2:5 আর y:z বলেছে 4:7। তাহলে এক্ষেত্রে দেখো দুটোর মধ্যেই y রয়েছে, তাহলে আমার কাজ কি হবে? এই y গুলোকে সেম আনা। তো প্রথমটাই y এর ভাগে কত আছে? 5 আছে, পরেরটার y এর ভাগে কত আছে? 4 আছে। তাহলে এরকম থাকলে আমি কি করতে পারি? আমি এই প্রথমটার 5 দিয়ে পরের দুটোকেই গুণ করব, আর দ্বিতীয়টা 4 ছিল y এর ভাগে, 4 দিয়ে প্রথমের দুটোকেই গুণ করব। তাহলে কত হয়? 4 দিয়ে যদি প্রথমের দুটোকেই গুণ করি, তাহলে কত হবে? 8:20। আর 5 দিয়ে যদি পরের দুটোকেই গুণ করি, তাহলে কত হবে? 20:35। তাহলে দেখো দুটোরই y এর ভাগে 20 চলে আসলো। তাহলে x:y:z সমান কি চলে আসলো? 8:20:35। মানে আমার x আর y এর অনুপাতটা কি হবে? 8:20 হবে। তাহলে আমি এখানে অপশন ধরেও দেখতে পারি যে 8:20 আমার আসছে নাকি প্রত্যেকটা অনুপাতে। ঠিক আছে, তাহলে আমার অপশনে কি হবে? 8:20 আসতে হবে, অথবা আমি এমনি করেও বের করতে পারি। আমার টোটাল টাকা কত টাকা ভাগ করা হয়েছে? 15,120 টাকা ভাগ করা হয়েছে তিনজনের মধ্যে, তাহলে কে কত টাকা পাবে? তাহলে এক্স কত টাকা পাবে? এক্স পাবে = এক্স এর ভাগে যত আছে, কত আছে এক্স এর ভাগে? 8, ডিভাইডেড বাই তাদের সবার ভাগের যোগফল, মানে 8 + 20 করলে হয় 28, 28 আর 35 যোগ করলে হয় 63, ইন্টু যেই টাকাটা ভাগ করেছে মানে 15,120 টাকা। তাহলে কত হয়? 63 দিয়ে, আচ্ছা 7 দিয়ে কাটাকুটি যায়, 7 নং 63, আর 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 1 1, 7 থেকে 7, 4 2 6 0, 9 দিয়ে কাটলে হয় 9 দুগুণে 18, 3 6 মানে 4 0। তাহলে 8 গুণ 240 গুণ করলে কত? 8 0 0, 4 8 32, 2 হাতে 3, 8 দুগুণে 16, 3 19, মানে 1920। তাহলে এক্স পাচ্ছে 1920। এখানে দেখো প্রত্যেকটার এক্স এর অপশন আলাদা রয়েছে, তাহলে এক্স 1920 একটা অপশনই রয়েছে, মানে অপশন ডি। তাহলে এটাই কারেক্ট অ্যান্সার হবে, বাকিগুলো আর দেখার দরকার নেই, মানে এইটাই উত্তর হবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো,
আমার এক্স আর ওয়াই এর অনুপাতটা কি বেরিয়েছে দেখো 8:20। এক্স ওয়াই আর জেড এর বলেছিল, তো আমি প্রথম দুটোর অনুপাত কত 8:20। 8:20 কে আবার ভাঙা যায় মানে 2:5। তাহলে আমি দেখবো আমার যে এই যে মানগুলো বলেছে এক্স আর ওয়াই এর, তাহলে এই অনুপাতটাও আমার কিন্তু 2:5 হবে। প্রত্যেকটার অনুপাত আমার 2:5 হতে হবে যদি এটা ঠিক অপশন থাকে। তাহলে প্রথম দুটো যদি অনুপাত বার করি 2700 আর 6000, তাহলে 2700 আর 6000 এর অনুপাত বার করলে কি আমার 2:5 আসছে? দেখি আসছে কত, 27:60। তারপরে দেখো 3 দিয়ে ভাঙলে হয় 9:20। তা 9:20 আসছে, 2:5 আসছে না, তার মানে এটা আমার হবে না। তারপরেরটার এক্স ইস্টু ওয়াই এর অনুপাত কি 2552, মানে 25:52, এটাকে তো আর ভাঙা যায় না, মানে এটাও হবে না। তৃতীয়টার কত, তৃতীয়টার হতো তাহলে 282:450। এক্স আর ওয়াই এর যদি অনুপাত করতাম তাহলে কত হতো, এটাকে 2 দিয়ে ভাগ করা যায় মানে 141:225, তো এটাও অনুপাত হবে না। চতুর্থটার কত, 192:480, এটাকে আবার 6 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করলে হয় 32:80। 8 দিয়ে করলে হয় 4:10, 2 দিয়ে করলে হয় 2:5। তার মানে দেখো এই ডি নম্বর অপশনটাতেই এক্স আর ওয়াই এর অনুপাত 2:5 আছে। তো এইভাবেও দেখতে পারো, অথবা যেভাবে আমি প্রথমে করালাম ভেঙে ভেঙে এইভাবে করে নিতে পারো। তারপরেরটা কি বলছে দেখো, মঞ্জিত তার আয়ের 40% খরচ করে, সে যদি 18,000 টাকা সঞ্চয় করে তাহলে তার আয় কত টাকা। দেখো এটা খুবই সোজা অঙ্ক, মঞ্জিত তার আয়ের 40% খরচ করে, এটা এক্স ধরে করতে পারো বা 100% ধরে করতে পারো, ঠিক আছে। আচ্ছা আমি 100% ধরে করলাম, তার আয়ের 40% খরচ করে, টোটাল আয় কত, টোটাল আয় মানে হবে কত, পার্সেন্টেজে টোটাল মানে হয় 100%, তাহলে টোটাল আয় হচ্ছে 100%। তাহলে 40% যদি খরচ করে তাহলে খরচ করছে কত, 40%। তাহলে সঞ্চয় করবে কতটা, বাকিটা সঞ্চয় করছে, তাহলে সঞ্চয় করে কত, 100% এর মধ্যে 40% খরচ করে, তাহলে সঞ্চয় করবো হচ্ছে 100 - 40 এত পার্সেন্ট, মানে কত পার্সেন্ট, 60%। তাহলে সঞ্চয় করার মানটা বলে দিয়েছে 18,000, মানে 60% সমান সমান হচ্ছে 18,000। তাহলে 1% সমান সমান কত হবে, 18,000/60। আমাকে কি বার করতে বলেছে, তারাই তারাই মানে আমি কত ধরেছি 100%, মানে 100% সমান সমান কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 100% সমান সমান কত, 18,000/60 ইন্টু 100। যদি আমি এই শূন্য কেটে দিই, 6 দিয়ে এটাকে কাটি, তাহলে হবে 300, মানে 3-এর পরে 300 100 করলে 3-এর পরে 4টে শূন্য, মানে 30,000 টাকা। তাহলে তার আয় কত, 30,000 টাকা, অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি 6154932 সংখ্যাটির প্রতিটি জোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয় এবং প্রতিটি বিজোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করা হয়, তাহলে যে নতুন সংখ্যাটি তৈরি হয় সেই সংখ্যাটিতে কতগুলি অঙ্ক একবারে বেশি থাকে। আচ্ছা কি বলেছে দেখো, আগে সংখ্যাটাকে লিখি, 6154932। তারপরে কি প্রতিটি জোড় অঙ্কের সাথে 2 যোগ করবো, তাহলে এখানে জোড় অঙ্ক কোনগুলো রয়েছে, 6 রয়েছে, 4 রয়েছে আর 2 রয়েছে, এদের সাথে কি করবো, 2 যোগ করবো। তাহলে 6 এর সাথে 2 যোগ করলে কত হবে, 8 হবে। 4 এর সাথে 2 যোগ করলে কত হবে, 6 হবে। 2 এর সাথে 2 যোগ করলে কত হবে, 4 হবে। আচ্ছা আর কি বলেছে, প্রতিটি বিজোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করা হয়। প্রতিটি বিজোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করা মানে বিজোড় অঙ্ক কোনগুলো রয়েছে, 1 রয়েছে, 5 রয়েছে, 9 রয়েছে, 3 রয়েছে, এদের সবার থেকে 1 বিয়োগ করবো। তাহলে 1 এর থেকে 1 বিয়োগ করলে কত, 0 থাকে। 5 এর থেকে 1 বিয়োগ করলে কত, 4 থাকে। 9 এর থেকে 1 বিয়োগ করলে কত, 8 থাকে। 3 এর থেকে 1 বিয়োগ করলে কত, 2 থাকে। তাহলে আমার সংখ্যাটা কি দাঁড়ালো, নতুন সংখ্যাটা দাঁড়ালো হচ্ছে এইটা। আচ্ছা এবার আমাকে কি বলেছে, তাহলে যে নতুন সংখ্যাটি তৈরি হয় সেই সংখ্যাটিতে কতগুলি অঙ্ক একবারের বেশি থাকবে। এখানে দেখো 8 অঙ্কটা দেখো একবারের বেশি আছে, দুবার আছে, তাহলে 8 একটা অঙ্ক যেটা একবারের বেশি আছে। একটা কি 4, দেখো 4ও দুবার আছে, তাহলে 4ও আর একটা অঙ্ক যে একবারের বেশি আছে, মানে 8ও আছে দুবার, 4ও আছে দুবার। তাহলে কতগুলো অঙ্ক একবারের বেশি আছে, দুটো অঙ্ক, 8 আর 4। মানে আমার অ্যান্সার হবে কতগুলি অঙ্ক একবারের বেশি থাকবে, দুটো, মানে অপশন সি হবে, 2 দিয়ে যে অপশনটা রয়েছে সেটা হবে। কে কে 8 আর 4 দুবার করে রয়েছে, এটাই। তারপরেরটা কি বলছে দেখো, যদি 3.5:17.4 সমানুপাত 14:x হয় তাহলে x এর মান কত। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, ইস্টু থাকলে বাই দিয়ে লিখতে পারি, মানে 3.5/17.4 অনুপাতের জায়গায় সমান সমান দিয়ে 14/x লিখতে পারি। আচ্ছা দুটোরই দেখো উপর নিচে একটার পরে দশমিক, মানে পয়েন্ট দুটোরই তুলে দিতে পারি। 14 আর 35 কে দেখো 7 দিয়ে কাটা যায়, বাদিকের উপর আর ডান পাশের উপরে, বা বাদিকের নিচে ডান পাশের নিচে কাটা যায়। তাহলে কাটলে কত হয়, 7 দিয়ে কাটলে হয় 2, আর 5 7 35 মানে 5 হবে। আর তো কিছু কাটছে না। তো যদি আমি কোন x এর মানটা বের করি, x টাকে যদি বাঁ পাশের উপরে নিয়ে যাই কত হবে, x সমান সমান হবে 2 গুণ 174, আর 5 টাকে ডান পাশের নিচে নিয়ে আসলে বাই 5 হবে। তাহলে কত হবে, এটা তো পয়েন্টে বেরোবে, পয়েন্ট। আচ্ছা দেখো নিচে 5 রয়েছে, তো তাহলে 5 রয়েছে, আমি নিচে 10 আনার জন্য উপর নিচে 2 দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে আর আমাকে ভাগ করতে হবে না। তাহলে আমার উপরে কি আসছে, উপরে আসছে 4 গুণ 174, 4 গুণ 100 কেন করলাম, নিচে তাহলে 10 আনবে, আমার ভাগ করতে সুবিধা হবে, আলাদা করে আর 5 দিয়ে ভাগ করতে হবে না, ওই জন্য।
তাহলে 4 দিয়ে 174 কে যদি গুণ করি তাহলে কত হয়? 4 4 16 6 হাতে 1 4 7 28 এর 29 এর 9 হাতে 2 4 কে 4 দিয়ে 6 ডিভাইডেড বাই 10 মানে কত হয়? 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট এক ঘর সরে যায়, মানে 69.6 হবে, অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, 12 জন ছাত্রের রাশিবিজ্ঞানে প্রাপ্ত নম্বর যথাক্রমে x 28 35 56 এগুলো দিয়েছে এবং y, যেখানে x ও y সর্বনিম্ন ও সর্বোচ্চ নম্বর, মানে x হচ্ছে সবথেকে কম নাম্বার আর y হচ্ছে সবথেকে বেশি নাম্বার। যদি নম্বরের বিস্তার এবং গড় যথাক্রমে 70, নম্বরের বিস্তার হচ্ছে 70 এবং গড় হচ্ছে 64। আচ্ছা, নম্বরের বিস্তার মানে কি? নম্বরের বিস্তার মানে সর্বোচ্চ নম্বর আর সর্বনিম্ন নম্বরের মধ্যে পার্থক্য, সেটাই হচ্ছে নম্বরের বিস্তার। তাহলে এক্ষেত্রে সর্বোচ্চ নাম্বার কত? সর্বোচ্চ নাম্বার হচ্ছে y। সর্বনিম্ন নাম্বার কত? সর্বনিম্ন নাম্বার হচ্ছে x। তাহলে y মাইনাস x হচ্ছে কত? নম্বরের বিস্তার মানে 70। তাহলে আমি কি লিখতে পারি? y মাইনাস x সমান সমান হচ্ছে 70। আচ্ছা, আরেকটা কি বলেছে? তাদের গড় 64। গড় কি করে বার করব? যতগুলো সংখ্যা আছে সেগুলো সব যোগ করে, মানে এই সংখ্যাগুলোর মানগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে যদি ভাগ করি তবেই আমি গড় পাবো। তাহলে কতগুলো সংখ্যা আছে? এতগুলো আছে। কি কি আছে? তাহলে x প্লাস 28। আচ্ছা, সমষ্টিটা আগে বের কর। আচ্ছা, গড় তাহলে কত হবে? গড় সমান সমান হবে x প্লাস 28 প্লাস 35 প্লাস 56 প্লাস 78 প্লাস 63 প্লাস 65 প্লাস 81 প্লাস 79 প্লাস 83 প্লাস 80 প্লাস y ডিভাইডেড বাই টোটাল কতগুলো সংখ্যা, যে 12 জন ছাত্রের ছিল তার মানে টোটাল 12 হবে। এটাই হচ্ছে গড়। এটা সমান সমান কত? আচ্ছা, যোগ করি সংখ্যাগুলোর আগে। 0 আর 3 এর 3, 3 আর 9 12, 12 এর 13, 13 এর 5 18, 18 এর 3 21, 21 আর 8 29, 29 এর 6 35, 35 এর 5 40, 40 এর 48। x আগে ছিল x প্লাস আর লাস্টের y ছিল y ও লিখলাম, তারপরে কত হলো? 48, 48 এর 8 বের হলো হাতে 4, তাহলে কত? 8 আর 4 12, 12 এর 8 20, 20 এর সাথে 27, 27 এর 8 35, 35 এর 6 41, 41 এর 6 47, 47 এর সাথে 54, 54 এর 5 59, 59 এর 3 62, 62 দিয়ে 64। তাহলে x প্লাস y প্লাস 648 বাই 12, এটা বেরোলে এদের গড়। গড়ের মান কত বলেছে? 64, মানে এটা সমান সমান হচ্ছে 64। তাহলে x প্লাস y প্লাস 648 এটা সমান সমান কত হবে? 64 গুণ 12, গুণ করলে কত? একবারে গুণ করে দিই। 12 গুণ 4 করলে হয় 48 এর 8 হাতে 4, 6 12 72 এর 4 76। তাহলে x প্লাস y কত বেরোবে? 768 মাইনাস 648। তাহলে x প্লাস y কত বেরোবে? 0 2 1। তাহলে দেখো, তাহলে আমি পেয়েছিলাম y মাইনাস x মানে 70, আর x প্লাস ওয়াইটাকে আমি y প্লাস x লিখতে পারি, সাজিয়ে লিখলাম 120। এবার এই দুটোকে যদি যোগ করি তাহলে দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাবে, তাহলে কি থাকে? 2y সমান সমান হচ্ছে 120 আর 70 যোগ করলে 190। তাহলে y এর মান কত হবে? 190 বাই 2 করলে হয় 95। তো y এর মান যদি 95 হয়, তাই x প্লাস y এর মধ্যে যদি y এর মানটা বসিয়ে দিই তাহলে কত হয়? x প্লাস 95 সমান সমান 120। তাহলে x এর মান কত হবে? 120 মাইনাস 95 মানে হবে 25। তাহলে x এর মান পেলাম 25 আর y এর মান পেলাম 95। তার মানে দেখো অপশন, আচ্ছা কি বের করতে বলেছে তাহলে? x y এর জোড় কি হবে? তাহলে x y এর জোড় মানে x এর মান আর y এর মান। x এর মান হচ্ছে 25, y এর মান হচ্ছে 95, মানে অপশন সি তে দেখো আছে। তারপর কি বলছে দেখো, সচিন একটি পেন 630 টাকা দিয়ে এবং আরেকটি পেন 722 টাকা দিয়ে কিনেছে। সে প্রথম পেনটি 70% লাভে বিক্রি করে, কিন্তু ক্রেতা দরদাম করায় সে পেনটির উপর 9% ছাড় দেয়। আচ্ছা, মানে 70% লাভে বিক্রি করে যে দামটা হতো তার উপর আবার 9% ছাড় দিচ্ছে। তো ভালো কথা। এবং সে দ্বিতীয় পেনটি 71% লাভে বিক্রি করে, তাহলে সমগ্র লেনদেনে তার কত টাকা লাভ হচ্ছে? আচ্ছা, প্রথম পেনটার ক্রয় মূল্য কত? প্রথমটার ক্রয় মূল্য হচ্ছে 630 টাকা। তারপরে কি করছে? সে প্রথম পেনটি 70% লাভে বিক্রি করছিল প্রথমে, তাহলে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হতো? 630 এর উপর 70% লাভ করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 630 ইন্টু 70% যেহেতু লাভ করেছে মানে ক্রয় মূল্যের থেকে আরো 70% বেশি, মানে ইন্টু 100 যোগ 70, মানে 170 বাই 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। তাহলে 63 গুণ 17, এটাকে গুণ করলে কত হয়? আচ্ছা, এটাকে রেখে দিই, এটা আমার চাইনি তো, 63 গুণ 17 আমি রেখে দিই। এটা দেখো, এর উপর আবার কি করেছে? কিন্তু ক্রেতা দরদাম করায় সে প্রথম পেনটির উপর 9% আবার ছাড় দেয়, মানে এই টাকাটা প্রথমে দাম ধার্য করেছিল কিন্তু এটা দিয়ে ও বেচেনি, আবার কি করেছে? এর উপর 9% আরো ছাড় দিয়েছে। তাহলে এর উপর যদি আরো 9% ছাড় দেয় তাহলে বিক্রয় মূল্য কত হবে প্রথম পেনটির? এই টাকা, তার উপর আরো 9% ছাড় দিয়েছে, তাহলে বিক্রি করেছে কত? 63 ইন্টু 17 ইন্টু 91 বাই 100 হবে, যেহেতু 9% ছাড় দিয়েছে, মানে এটা ইন্টু 91 বাই 100। আচ্ছা, এটা তো কিছুই কাটাকুটি যাচ্ছে না, তাই আমি এমনি গুণ করি। 63 আর 17 কে যদি গুণ করি তাহলে কত হয়?
3 7 21 1 হাতে 2 6 7 42 আর 2 44 গুণ 3 1 3 6 মানে 1 4 আর 3 7 6 আর 4 10 গুণ এটা আবার 91 দিয়ে গুণ করলে হয় 1 7 0 1 গুণ 9 7 9 63 3 হাতে 6 9 0 0 6 9 1 9 মানে 1 7 9 16 6 3 এর 1 4 4 1 7 1 8 9 মানে কত বেরোলো এগুলো সব গুণ করে 9 8 4 6 1 ডিভাইডেড বাই 100 মানে 0.2 ঘর সরবে মানে 9 8 4.61 এটা হচ্ছে প্রথম পেনটার প্রকৃত বিক্রয় মূল্য। এটা কিন্তু বিক্রয় মূল্য না, এটা হবে না এটাই বিক্রয় মূল্য, এটা ছিল ধার্য মূল্য। আর দ্বিতীয়টাতে কি করেছে, দ্বিতীয় পেনটি 71% লাভে বিক্রি করেছে। দ্বিতীয়টার ক্রয় মূল্য কত ছিল 722 টাকা, তাহলে দ্বিতীয়টার বিক্রয় মূল্য কত হবে 722 এর উপর 71% লাভ করেছে মানে 722 ইন্টু 71% লাভ করেছে মানে কত ইন্টু 171/100, এটা হবে তার বিক্রয় মূল্য। আচ্ছা লাভটা চেয়েছে তো, তাহলে আমার বিক্রয় মূল্য বের করার দরকার, আমি দ্বিতীয়টার উপর লাভটাই বের করি। হ্যাঁ তাহলে দ্বিতীয়টা বিক্রি করে লাভ হয়েছে কত 722 এর 71% মানে 722 ইন্টু 71/100, এটাও তো কিছু করা যাবে না, তাহলে পাতি গুণ করি 722 ইন্টু 71 করলে কত হয় 2 1 কে 2 2 1 কে 2 7 1 7 গুণ 7 গুণে 14 4 হাতে 1 7 গুণে 14 এর 15 5 হাতে 1 7 7 49 এর 50 মানে 2 4 আর 2 6 5 এর সাথে 12 2 হাতে 1 5 মানে কত হচ্ছে, মানে হচ্ছে 5 1 2 6 2 বাই 100 করলে কত 0.2 ঘর সরবে মানে 512.62, তাহলে দ্বিতীয়টা বেচে লাভ হয়েছে 512.62। আর প্রথমটা কিনেছিল 630 টাকায়, প্রথমটা বেচেছে 984.61 টাকায়, তাহলে প্রথমটা বিক্রি করে লাভ কত হয়েছে 984.61 মাইনাস 630 এত 0.00, তাহলে করলে কত হবে 0.61, এখানে হবে 4 5 3, মানে প্রথমটা বিক্রি করে লাভ হয়েছে 354.61 টাকা, দ্বিতীয়টা বিক্রি করে লাভ হয়েছে 512.62, তাহলে মোট লাভ কত হয়েছে এদিকে করছে 354.61 যোগ 512.62, যোগ করলে কত 2 এর 1 3 6 6 12 2 হাতে 1 2 এর 1 3 এর 4 7 5 এর 1 6 3 এর 5 মানে 867 হচ্ছে, ভুল করলাম নাকি 354.61, কিছু ভুল করেছি মনে হচ্ছে। 984 ঠিক আছে। আচ্ছা এখানে যোগে ভুল হয়েছে, 6 এর 1 7 হবে, এটা 974 হবে, তাহলে 344 হবে, 344 হবে, 354 হবে না 344, মানে 857.23 হবে, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে 2x plus 3 তার হোল স্কয়ার মাইনাস x plus 1 তার হোল স্কয়ার, এটা দুই রকম ভাবে, এটা একটা a plus b তার হোল স্কয়ার মাইনাস a plus b তার হোল স্কয়ারে ফেলতে পারো, অথবা প্রথমটাকে যদি a ধরো আর পরেরটাকে যদি b ধরো, তাহলে কি আকারে রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে রয়েছে, তার ফর্মুলা কি a plus b into a minus b, তাহলে a plus b যদি করি তাহলে কি হবে 2x plus 3 plus x plus 1 into a minus b, মানে 2x plus 3 minus x minus 1, এবার এগুলোকে যদি একটু ভাঙি 2x আর x যোগ করলে হয় 3x প্লাস 3 আর 1 যোগ করলে হয় 4 ইনটু 2x minus x করলে হয় x আর প্লাস 3 minus 1 করলে হয় প্লাস 2, এবার যদি গুণ করি 3x দিয়ে x কে গুণ করলে হয় 3x স্কয়ার প্লাস 4 দিয়ে x কে গুণ করলে হয় 4x প্লাস 2 দিয়ে 3x কে গুণ করলে হয় 6x প্লাস 2 দিয়ে 4 কে গুণ করলে হয় 8, তাহলে কি হচ্ছে 3x স্কয়ার প্লাস 4x আর 6x যোগ করলে হয় 10x প্লাস 8, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে, এটা একটা সরল অঙ্ক একদম সোজা দিয়েছে, তাহলে এখানে দেখো 6 আর 72 কে কাটাকুটি করলে কত পড়ে থাকে 12 পড়ে থাকে, মানে 70 যোগ 12 আর প্লাস 29 মাইনাস 30 করলে কি হয় মাইনাস 1 হবে, তাহলে 70 যোগ 12 করলে হয় 82 আর এদিকে প্লাস 29 মাইনাস 30 করলে মাইনাস 1, মানে 82 থেকে 1 বাদ দিলে হয় 81, অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 6500 পাই বর্গ সেমি। আচ্ছা লম্ববৃত্তাকার শঙ্কু কিরকম দেখতে হয়, মানে টোপরের মতো এরকম টাইপের, এর বক্রতল মানে বেঁকা তলটার ক্ষেত্রফল, মানে এই সাইডের তলটা, ঠিক আছে। এর বক্রতলের ক্ষেত্রফল কি 6500 পাই বর্গ সেমি, শঙ্কুটির ভূমির ব্যাস বলে দিয়েছে 100 সেমি, তাহলে শঙ্কুটির উচ্চতা কত। আচ্ছা শঙ্কুর ক্ষেত্রে যদি এটা যদি একদম কেন্দ্র হয়, তাহলে এই কেন্দ্র থেকে শীর্ষ অবধি টানলে যেটা পাই সেটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এখান থেকে এক প্রান্ত অবধি গেলে এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, আর যে বেঁকা যে বাহুটা পাচ্ছি এটা তাহলে একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ, মানে এক্ষেত্রে বলা হয় এটাকে তির্যক উচ্চতা, এটাকে এল দিয়ে লেখা হয়, তির্যক উচ্চতাকে লেখা হয় এল দিয়ে, উচ্চতাকে লেখা হয় এইচ দিয়ে, আর ব্যাসার্ধকে লেখা হয় আর দিয়ে। আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা
হচ্ছে পাই ইন্টু আর ইন্টু এল, পাই আর এল। তাহলে এক্ষেত্রে ভূমির ব্যাস বলে দিয়েছে 100 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, মানে ব্যাসার্ধ হবে কত? 100/2 মানে 50 সেমি, মানে আর এর মান হচ্ছে 50। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু আর এর মান হচ্ছে 50 ইন্টু এলটা হচ্ছে তির্যক উচ্চতা, মানে ইন্টু এল সমান সমান হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল কত? 6500 পাই, মানে 6500 এত পাই। পাই পাই কেটে যাবে, শূন্য একটা শূন্য কাটলো, 5 দিয়ে 650 কে কাটলে 5×65 মানে 130। তাহলে এল এর মান বেরোলো 130, মানে তির্যক উচ্চতা বেরোলো। তির্যক উচ্চতার মানে এই যে এ একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে, তাহলে এই তির্যক উচ্চতাটা বেরোলো 130। ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে কত? 50। আমাকে বের করতে হবে এই উচ্চতাটা কত। তা উচ্চতাটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এই ক্ষেত্রে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? এই এক্সটা দেখো লম্বর কাজ করছে, 50টা ভূমির কাজ করছে, আর 130টা হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, মানে এক্স স্কয়ার প্লাস 50 এর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে অতিভুজ মানে 130 এর স্কয়ার। তাহলে কি লিখতে পারি? এক্স স্কয়ার প্লাস 50 এর স্কয়ার মানে 2500 সমান সমান 16900। তাহলে এক্স স্কয়ার কত হবে? 16900 মাইনাস 2500। এটা করলে কত? এক্স স্কয়ার সমান সমান দেখো 144, 14400। তাহলে এক্স সমান সমান কত হবে? রুট ওভার 14400। 144 দেখো 12 রুট করলে 144 হয়, মানে এটা হবে 120 হবে রুটের বাইরে বের করলে, মানে 144 থেকে 12 আর দুটো শূন্য থেকে একটা শূন্য, মানে 120। তাহলে এক্স এর মান 120, মানে কি বেরোলো? শঙ্কুটির উচ্চতা 120 সেমি। তাহলে শঙ্কুটির উচ্চতা সমান সমান 120 সেমি, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, দুটি পাইপ এ ও বি 3700 লিটার জল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্যাঙ্ক যথাক্রমে 9 ঘন্টায় ও 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। মানে এ পাইপটি 9 ঘন্টায় পূর্ণ করে 3700 লিটার, আর বি পাইপটি 6 ঘন্টায় পূর্ণ করে 3700 লিটার, যদি পাইপ দুটি একসাথে খোলা থাকে। আচ্ছা, তাহলে এ পাইপটি 9 ঘন্টায় পূর্ণ করে হচ্ছে 3700 লিটার, আমি বের করি 1 ঘন্টায় কতটা পূর্ণ করে, তাহলে হবে 3700/9। বি পাইপটি কত ঘন্টায় ভর্তি করছে 3700 লিটার? 6 ঘন্টায়, তাহলে 6 ঘন্টায় পূর্ণ করে 3700 লিটার। তাহলে বি পাইপটি 1 ঘন্টায় কতটা পূর্ণ করে? 3700/6 লিটার। তাহলে এ আর বি পাইপ মিলে এ 1 ঘন্টায় পূর্ণ করে 3700/9, বি 1 ঘন্টায় পূর্ণ করে 3700/6। তাহলে এ আর বি মিলে 1 ঘন্টায় কতটা পূর্ণ করবে? 3700/9 আর 3700/6 এর যোগফল, 3700/9 প্লাস 3700/6। তা আমি যদি 3700 কমন নিই, তাহলে কত পড়ে থাকে? 1 এর 9 যোগ 1 এর 6। 9 আর 6 যদি লসাগু করি তাহলে হবে কত? 18, মানে 9 দুগুণে 18 যোগ 3 6 18। তাহলে কত হচ্ছে? 3700 ইন্টু 3 আর দিয়ে 5/18। তা আমি এটা এরকম রেখে দিই। তার মানে দুটি পাইপ মিলে 1 ঘন্টায় ভর্তি করে হচ্ছে এত লিটার। আমাকে কি বার করতে বলেছে? যদি পাইপ দুটি একসাথে খোলা থাকে তাহলে 6400 লিটার জল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্যাঙ্ক ভরতে পাইপ দুটির কত ঘন্টা সময় লাগবে। তাহলে দেখো, তাহলে পাইপ দুটি 3700 ইন্টু 5 মানে একসাথে এত লিটার জল ভর্তি করে হচ্ছে 1 ঘন্টায়। তাহলে 1 লিটার জল ভর্তি করবে কত ঘন্টায়? 1/37 ইন্টু 5/18, মানে ওটা উল্টে যাবে, তাহলে 18/3700 ইন্টু 5 ঘন্টাই হবে। কত লিটার জল ভরতে হবে? 6400 লিটার জল ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক, মানে 6400 লিটার ভরতে হবে। তাহলে 6400 লিটার ভরতে কত টাইম লাগবে? 18/3700 ইন্টু 5 ইন্টু 6400। তাহলে এই দুটো শূন্য কেটে যাবে, আর কিছু কি কাটবে? আর কিছু কাটবে না। তাহলে 18 গুণ 64/18 গুণ 64 করলে কত হয়? 18 দিয়ে 4, 4 18 72 এর 2 হাতে 7, 6 18 6 18 হচ্ছে 108 আর সাথে 115, মানে 1152 ডিভাইডেড বাই 37 গুণ 5 করলে হয় 185। তাহলে কত ঘন্টায় পূর্ণ হবে? 1152/185 ঘন্টায়, মানে দেখো অপশন এ তে আছে, অপশন এ হবে। তাহলে তারপরেরটা কি বলছে দেখো, বার্ষিক 9% সুদের হারে 47,100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা হবে? তা দেখো, যখন এরকম টাইপের বলে দেবে যে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বা কিছু, তখন একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? 2 বছরের ক্ষেত্রে, এটা 2 বছরের ক্ষেত্রে এই ফর্মুলাটা হবে, সুদের হার ইজ ইকুয়াল টু 2 ইন্টু সুদের পার্থক্য, মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, ডিভাইডেড বাই সরল সুদ ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা, এই অঙ্কটাতে দেখো আমি সরল সুদটাও জানি না, আবার সরল সুদ বাদে বাকিগুলো কি জানি? আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বের করতে বলেছে, তাই সরল সুদটা জানি। তাহলে আমি আগে সরল সুদটাকে বের করে নিই। তাহলে সরল সুদ কি হবে? সরল সুদের ফর্মুলা কি? সরল সুদের ফর্মুলা হচ্ছে PTR/100, যেখানে পির মান কত? 47,100 মূলধনটা, টির মান হচ্ছে সময়টা মানে 2, আর এর মান হচ্ছে
সুদের হারটা মানে 9%, তাহলে পিটিআর বাই 100 করলে সরল সুদ কত হবে? 47,100 পি ইন্টু টি এর মান হচ্ছে 2 ইন্টু আর এর মান হচ্ছে 9 ডিভাইডেড বাই 100। তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হলো? 471 গুণ 2 গুণ 9। তাহলে এরকমই আমি রেখে দিলাম। তাহলে এইবার এই ফর্মুলাটাই যদি বসায় তাহলে কি পাচ্ছি? সুদের হার মানে কত বলেছিল? 9%, মানে 9 সমান সমান 2 গুণ সুদের পার্থক্য। সুদের পার্থক্যটা আমাকে বের করতে বলেছে, আমি ধরছি সুদের পার্থক্য x, তাহলে লিখলাম x ডিভাইডেড বাই সরল সুদ কি বেরিয়েছিল? 471 গুণ 2 গুণ 9। আচ্ছা, ইন্টু 100% ছিল, তো পার্সেন্ট উঠে গেছে, ইন্টু 100 থাকবে। তাহলে আমি যদি পুরোটাকে উল্টে দিই তাহলে কত হবে? 9 গুণ বাদিকের নিচের গুলো ডান পাশের উপরে পাঠাচ্ছি, 471 গুণ 2 গুণ 9, আর 2 আর 100 ডান পাশের উপরে ছিল, ওটাকে বাঁ পাশের তলায় আনলে 2 গুণ 100, এটা সমান সমান হচ্ছে x। তা এই দুই কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? তো তাহলে পড়ে থাকলো হচ্ছে 9 নং 81 আর 471, এই দুটোর গুণ। তাহলে 471 গুণ 81 যদি করি কত হয়? 1 7 4 গুণ 8 একে 8 7 8 56 6 হাতে 5 4 8 32 5 37, মানে 1 8 7 15 5 হাতে 1 6 একে 7 4 11 1 হাতে 1 7 একে 8 3, মানে x এর মান কত বেরোচ্ছে? 3 8 1 5 1 বাই 100। তো পয়েন্ট দুঘর সরে যাবে, 100 দিয়ে ভাগ করলে কত হবে? 381.51। তাহলে সুদের পার্থক্য কত টাকা? সুদের পার্থক্য 381.51 টাকা, অপশন সি। তারপর একটা কি বলছে দেখো, 25টি প্রকৃত সংখ্যার গড় 110, যদি এর মধ্যে 10টা সংখ্যার প্রতিটিকে 12 × 1 করে বাড়ানো হয় এবং অপর 10টা সংখ্যার প্রতিটিকে 15 করে বাড়ানো হয় এবং বাকি 5টি সংখ্যা অপরিবর্তিত রাখা হয়, তাহলে সংখ্যাগুলির নতুন গড় কত হবে? তাহলে দেখো 25টি প্রকৃত সংখ্যার গড় কত? 110। তাহলে 25টি প্রকৃত সংখ্যার সমষ্টি কত? গড় বলে দিয়েছে, তাহলে সমষ্টি কত হবে? 25 গুণ 110, তার মানে 25টা সংখ্যার সমষ্টি কত? 25 গুণ 110, গুণ করলে কত হয়? 25 গুণ 11 মানে 250, আর 25 275, মানে 2 7 5 0 হবে। তারপরে কি বলেছে? 10টা সংখ্যার প্রতিটিকে 12 × 1 করে বাড়ানো হয়। 12 × 1 মানে কত? 12.5। 12 × 1 মানে কত? 12.5 করে বাড়িয়েছে। কতগুলোকে বাড়িয়েছে? 10টা সংখ্যার প্রতিটিকে 12.5 বাড়িয়েছে। তাহলে 10টা সংখ্যাকে বাড়িয়েছে কত? প্রত্যেকটাকে 12.5 করে বাড়িয়েছে, একটা সংখ্যাকে বাড়িয়েছে 12.5, তাহলে 10টা সংখ্যাকে কত বাড়াবে? 12.5 ইন্টু 10, তার মানে কত বাড়িয়েছে? 125 বাড়িয়েছে। আর অপর 10টা সংখ্যার প্রতিটিকে 15 করে বাড়িয়েছে, মানে অপর 10টাকে কত বাড়িয়েছে? অপর 10টাকে বাড়িয়েছে কত? প্রত্যেকটাকে 15 করে, মানে 10টাকে কত বাড়িয়েছে? 10 গুণ 15 বাড়িয়েছে, মানে কত বাড়ালো? 150 বাড়ালো। এবং বাকি 5টি সংখ্যা অপরিবর্তিত, বাকি 5টি সংখ্যা চেঞ্জ করে। তাহলে দেখো, তাহলে টোটাল কত বাড়িয়েছে? প্রথম 10টাকে বাড়িয়েছে 125, মানে মোট বাড়িয়েছে 125, পরের 10টাকে মোট বাড়িয়েছে 150। তাহলে এখন মোট কত হবে? আগে মোট ছিল 2750, এখন কত বেড়েছে? 125 আর 150 বেড়েছে, তাহলে এখন মোট কত হবে? 2750, তার সাথে আরো 125 আর 150 যোগ করতে হবে, তাহলে কত হয়? 5 5 আর 2 7 আর 5 12, 2 হাতে 1 1 রেখে 2 রেখে 3 এর সাথে 10 এর 0 হাতে 1 2 রেখে 3। তাহলে এখন টোটাল হলো কত? 3025, আর টোটাল সংখ্যা কত? সেই 25টাই আছে। তাহলে এখন নতুন সংখ্যাগুলোর গড় কত? নতুন সংখ্যাগুলোর সমষ্টি ডিভাইডেড বাই টোটাল যতটা আছে, মানে 3025 ডিভাইডেড বাই সেই 25টা সংখ্যাই আছে। যদি 5 দিয়ে কাটাকুটি করি হয় 5, তাহলে 6, তারপরে 2 5 তো একসাথে বসবে না, 0 5, আবার যদি 5 দিয়ে কাটাকুটি করি এটা 5, আহা, আবার যদি 5 দিয়ে কাটাকুটি করে তাহলে কত? 121 হবে। তাহলে নতুন গড় কত? নতুন গড় হচ্ছে 121, অপশন বি। তারপরটা দেখো কি বলছে, রাজেশের কাছে এ ও বি প্রকারের তেল আছে, যথাক্রমে 156 লিটার ও 256 লিটার। তা সে এক প্রকারের কন্টেনার দিয়ে সেই দুই প্রকারের তেল এমন ভাবে তুলতে চায় যাতে প্রত্যেকটা কন্টেনারে এক প্রকারের তেল থাকে এবং কন্টেনার গুলো পুরো ভর্তি হয়। তা এইভাবে যে প্রতিটি কন্টেনারে তেলের আয়তন সর্বোচ্চ কত, মানে সব থেকে বেশি কত লিটার তেলও তুলতে পারবে একটা প্রকারের একটা। তা এরম টাইপের যখনই বলবে সব থেকে বেশি কোন মাপের পাত্র দিয়ে তুলতে পারবে বা সব থেকে বেশি কত লিটার তেল তুলতে পারবে, এরকম টাইপের গুলো কি করতে হয়? এই যে যতটা আয়তনের মাপগুলো বলেছে তাদের গসাগু করতে হয়, মানে 156 আর 256 গসাগু করতে হবে। তা যদি অপশন গুলো দেখো, মানে 156 আর 256 গসাগু মানে কি? এই দুটোর মধ্যে কত কমন আছে? তো যদি অপশন গুলো খেয়াল করো, 156 আর 256 মধ্যে কি 13 কমন আছে? 13 কমন নেই। 4 কমন আছে? হ্যাঁ 4 কমন আছে। 10 কমন নেই, 6ও কমন নেই। তাহলে এদের গসাগু কত হয়? 156 আর 256 যদি গসাগু করো, দুটোকেই দেখো 4 দিয়েই ভাগ করা যায়, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত? 3 3 6 9, আর এটাকে করলে 4 6 24 4, 39 আর 64 কত কিছু দিয়ে ভাগ করা যায় না, তাহলে এদের গসাগু কত? 4, মানে অপশন বি হবে। তাহলে সর্বোচ্চ কত লিটারের জল ভরতে পারবে প্রতিটি কন্টেনারে? 4 লিটার, এই সরি তেল ভরতে পারবে। তারপর একটা, আচ্ছা এটা একটা সরল অঙ্ক দিয়েছে, সবার প্রথমে কার কাজ হবে? ফার্স্ট ব্র্যাকেটের।
তাহলে দেখো 1 মাইনাস 6 প্লাস 5 যদি আমি যোগগুলো করি তাহলে 1 আর 5 এর যোগ করলে হতো 6 মাইনাস 6, 6 মাইনাস 6 করলে কত হবে 0 হবে। তার মানে এইটুকুর মান বেরোলো 0, তার আগে 6 গুণ ছিল, তাহলে 6 গুণ 0 করলে কত হয় 0ই হয়। তাহলে এই পোর্শনটুকু হয়ে গেল। তাহলে কি আসছে এই পোর্শনটুকুর পরে 194 যোগ 0 ভাগ 12, তাহলে 0 ভাগ 12 করলে কত হয় এই পোর্শনটুকু 0ই হয়। তাহলে 194 এর সাথে 0 যোগ করলে কত 194ই হবে, মানে অপশন বি হবে। তারপর কি বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি, তাহলে শঙ্কুটির ভূমির ব্যাস 144 সেমি হয়। তাহলে এটা দেখো ঠিক একটু আগে যে অঙ্কটা দিয়েছিল পুরো সেম অঙ্ক, খালি একটু ঘুরিয়ে দিয়েছে। তাহলে এক শিফটে এরকম অঙ্ক দুটো এসছে। তাহলে শঙ্কুটির উচ্চতা বের করতে বলেছে, তাহলে ভূমির ব্যাস বলে দিয়েছে 144, তাহলে ভূমির ব্যাসার্ধ কত হবে, আর এর মান হবে কত 144/2, তার মানে হবে 72 সেমি। আর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর এল, তাহলে পাই আর এল, যেখানে এলটা হচ্ছে তির্যক উচ্চতা, সেটা সমান সমান হচ্ছে 5400 পাই। তাহলে পাই পাই কেটে গেল, আর এর মান কত, আর এর মান হচ্ছে 72 ইন্টু এল সমান সমান হচ্ছে 5400। তাহলে 72 আর 5400 কে যদি 18 দিয়ে কাটি, এখানে হবে 4 আর এখানে হবে 300, 4 দিয়ে 300 কে কাটলে হয় 4 7 28 205, মানে এল এর মান হবে 75। তার মানে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এটাই শঙ্কুর মতো ধরো, তাহলে এল মানে তির্যক উচ্চতা, এটা হচ্ছে 75, আর মানে ভূমির ব্যাসার্ধ মানে এইটা আগে আমি ছবিটা এঁকেছিলাম 72, তাহলে উচ্চতাটা মানে এইচটা আমাকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে কি এইচ এর স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 72 এর স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার মানে 75 এর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 75 এর স্কোয়ার মাইনাস 72 এর স্কোয়ার। এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে রয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইচ সমান সমান কি হবে, যদি আমি স্কোয়ারটাকে তুলে দিই তাহলে ডান পাশে হবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে 75 যোগ 72 ইন্টু 75 বিয়োগ 72। তো 75 যোগ 72 করলে কত হয় রুট ওভার 5 আর 2 7, সাথে সাথে 14 ইন্টু 3, মানে কত হচ্ছে 147, মানে কি 49 গুণ 3 করলে 147 গুণ 3, মানে 49 রুটের মধ্যে 49 মানে 7 বেরোবে, গুণ দুটো 3 থেকে 1 বেরোবে, মানে 3 7 21। তাহলে শঙ্কুটির উচ্চতা কত হবে 21 সেমি, মানে অপশন বি হবে। তারপর কি বলছে দেখো, কমলেশ 10,000 টাকা দিয়ে কিছু শাড়ি ও জামা কিনেছে। তাহলে যদি প্রতিটি শাড়ির ক্রয় মূল্য 1500 টাকা এবং প্রতিটি জামার ক্রয় মূল্য 1000 টাকা হয় এবং শাড়ি ও জামা মিলিয়ে সে মোট 8টা জিনিস কিনেছে, তাহলে সে কতগুলো শাড়ি কতগুলো জামা কিনেছে। তাহলে একটা শাড়ির ক্রয় মূল্য কত, একটা শাড়ির ক্রয় মূল্য হচ্ছে 1500, আর একটা শাড়ির ক্রয় মূল্য আর একটা জামার ক্রয় মূল্য হচ্ছে 1000, আর মোট কত কিনেছে, মোট কিনেছে হচ্ছে 10,000 টাকার। তাহলে দুটো মিললে তার 10,000 হতে হবে। তা আমি যদি একটু অপশন গুলো খেয়াল করি, প্রথম অপশন কি বলেছে কতগুলো শাড়ি কতগুলো জামা, প্রথম অপশন বলেছে 4 4, মানে 4টে শাড়ি আর 4টে জামা যদি কেনে, 4টি শাড়ি প্রত্যেকটা শাড়ির দাম 1500 করে, তাহলে 4টে শাড়ির দাম কত হবে 4 গুণ 1500, মানে কত 6000। আর 4টে জামার দাম কত হবে, প্রত্যেকটা জামার দাম 1000 করে, 4টে জামার দাম কত হবে 4000 টাকা, তার মানে টোটাল কত হলো 10,000। তাহলে এতেই আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তা আমি বাকি অপশন গুলো একটু দেখে নিই। দ্বিতীয়টা যদি ধরি, মানে 3টে শাড়ি আর 5টা জামা, 3টে শাড়ির দাম কত হবে 3 গুণ 1500, মানে 4500, আর 5টা জামার দাম কত হবে 5000, তাহলে কত হচ্ছে 10,000 হচ্ছে, হচ্ছে না। তারপরটাকে যদি দেখি 2 আর 6 কে, দুটো শাড়ির দাম কত হবে 3000, 2 গুণ 1500 করলে, আর 6টা জামার দাম 6000, 10,000 কি হচ্ছে, হচ্ছে না। তাহলে 5 আর 3 করলে 5টা শাড়ির দাম কত হবে 5 15 75, মানে 7500, 3টে জামার দাম হবে 3000, মানে 10,500 হয়ে যাচ্ছে। তাহলে 10,000 কোনটাতে হচ্ছে এই অপশনে, মানে 4টে জামা 4টে শাড়ি আর 4টে জামা কিনলে তবেই এটা হচ্ছে। তারপরটা কি বলছে দেখো, বৃত্তের কোন জ্যা বৃত্তটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এবং বৃত্তটির পরিধির উপর অবস্থিত কোনো বিন্দুতে জ্যাটি যে কোণ উৎপন্ন করে সেই কোণ দুটির অনুপাত কত। আচ্ছা, আগে আমি একটা বৃত্ত আঁকি, এটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের একটা কেন্দ্র আঁকি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, একটা জ্যা আঁকি, এটা হচ্ছে বৃত্তটির জ্যা। কি বলেছে, বৃত্তের কোন জ্যা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাহলে এই জ্যাটা বৃত্তের কেন্দ্রে কোন কোণ উৎপন্ন করছে, এই কোণটা উৎপন্ন করছে, এই কোণটা, এই যে কোণটা উৎপন্ন করলো এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। বৃত্তের কেন্দ্রে কোন জ্যা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলে কেন্দ্রস্থ কোণ। আর কি বলেছে, এবং বৃত্তটির পরিধির উপর, বৃত্তটির পরিধির উপর মানে এইখানে একটা বিন্দু নিলাম, তাহলে পরিধির উপর অবস্থিত কোনো বিন্দু মানে এখানে, তাহলে সেই বিন্দুতে এই জ্যাটা কোন কোণ উৎপন্ন করবে, এই জ্যাটা এই কোণটা উৎপন্ন করবে, তাহলে এই কোণটা উৎপন্ন করছে, এই কোণটাকে কি বলা হয়, এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণও বলে, যে কোনো একটা বললেই হবে, যেহেতু পরিধির উপর তাই পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। আর এটা একটা উপপাদ্য আছে, যদি একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ এবং পরিধিস্থ কোণ
বৃত্তস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, মানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। কেন্দ্রস্থ কোণ মানে এই কোণটা, কেন্দ্র থেকে যে কোণটা উৎপন্ন করছে সেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, বৃত্তস্থ কোণ মানে উপরের কোণটা যদি x হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ কত হবে? কেন্দ্রস্থ কোণ হবে তার ডবল মানে 2x। তাহলে এখানে দেখো কি বলেছে, বৃত্তটির কেন্দ্রে উৎপন্ন যে কোণ উৎপন্ন করে মানে কেন্দ্রস্থ কোণটা মানে 2x, আর বৃত্তের পরিধির উপর কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে মানে x, ওদের অনুপাত কত? 2x:x, তার মানে হবে কত? 2:1। তাহলে তাদের অনুপাত হচ্ছে 2:1। যদি উল্টোটা বলতো মানে পরিধি আর কেন্দ্রের কোণের অনুপাত চেত, তাহলে হতো 1:2। তারপর আচ্ছা, এটা একটা দিয়েছে অঙ্ক, কি দিয়েছে দেখো, বাদিকে 29/4, 4/29, 29/4, আর ডান পাশে 4/29, আর m এর মান বের করতে বলেছে। আচ্ছা, 29/4 যেরকম আছে আমি লিখছি, 29/4 তার কিউব ইন্টু 4/29 তার স্কোয়ার ইন্টু 29/4 হোল টু দি পাওয়ার 11 সমান সমান 4/29 হোল টু দি পাওয়ার 9m প্লাস 7। m এর মান বের করতে বলেছে। তাহলে দেখো ডান পাশে যেহেতু 4/29 রয়েছে, তাহলে আমি বাঁ পাশের গুলোকেও 4/29 আনি। 29/4 কে লেখা যায় কি 4/29 হোল টু দি পাওয়ার -1। 4/29 এর হোল টু দি পাওয়ার -1 করলে ওটা উল্টে যায়, মানে 1/4/29 এভাবেও করা যায়। এত টু দি পাওয়ার কিউব ইন্টু এটা কিউব, হ্যাঁ, ইন্টু 4/29 যেরাম আছে সেটাই রাখবো, ইন্টু এটাকে আবার কি করবো, এটাকে আবার উল্টে দেবো, মানে 4/29 হোল টু দি পাওয়ার -1 করলে উল্টে যায়, মানে 29/4 হয়। হোল টু দি পাওয়ার 11 ইজ ইকুয়াল টু কত? 4/29 হোল টু দি পাওয়ার 9m প্লাস 7। তাহলে এবার -1 আর 3 গুণ করে দিলে কত হয়? 4/29 হোল টু দি পাওয়ার -3 গুণ 4/29 তার হোল স্কোয়ার গুণ 4/29 হোল টু দি পাওয়ার -1 আর 11 গুণ করলে -11 সমান সমান 4/29 হোল টু দি পাওয়ার 9m প্লাস 7। তাহলে সবগুলোর দেখো পাওয়ারে 4/29 আছে, আর এই সবগুলোই দেখো 4/29 হয়েছে, পাওয়ারে না। আর তাদের পাওয়ারে যেগুলো রয়েছে তাহলে সেগুলো কি হয়? সবগুলোই 4/29 এর পাওয়ারের গুণ রয়েছে। তাহলে গুণ থাকলে কি হয়ে যায়? সেগুলো 4/29 গুলো গুণ থাকলে পাওয়ার গুলোর যোগ হয়ে যায়। তাহলে হবে কত? 4/29 হবে, কিন্তু পাওয়ার গুলো যোগ হবে, মানে -3 + 2 -11 হবে। সমান সমান ডান পাশে কত? 4/29, আর পাওয়ারে যা আছে তাই লিখলাম 9m প্লাস 7। তাহলে দেখো এটা কত হয়? আচ্ছা, দুটোরই দেখো 4/29 4/29 হয়েছে। তাহলে এক্ষেত্রে দুদিকেই যদি সেম জিনিস থাকে তাহলে তার পাওয়ারের জিনিসগুলো কি হয়? সমান হয়ে যায়, মানে -3 + 2 -11, এটা করলে কত? -3 আর +2 করলে হয় -1, আর -11 করলে -12, সেটা সমান সমান হয়ে যাবে 9m প্লাস 7। তো আমি যদি m এর মানটা বের করি, তাহলে আমি যদি ঘুরিয়ে লিখছি, তাহলে 9m সমান সমান কি হবে? -12 - 7 হবে। তাহলে m সমান সমান কত হবে? -19, আর 9টাকে ডান পাশে পাঠালে -19/9 হবে। তাহলে m এর মান কত? -19/9, মানে অপশন এ হবে। তারপর কি বলছে দেখো, x² - 2x + 13 = 0 দ্বিঘাত সমীকরণে নিরূপকের মান কত? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, যদি ax² + bx + c = 0 দ্বিঘাত একটা সমীকরণ হয়, যেখানে a টা হচ্ছে x² এর সহগ, b টা হচ্ছে x এর সহগ, আর c টা হচ্ছে ধ্রুবক সংখ্যা, তাহলে সেই সমীকরণের নিরূপক সমান সমান কি? নিরূপকের মান হয় √, না সরি, নিরূপকের মান হবে b² - 4ac। তাহলে এক্ষেত্রে নিরূপকের মানে কি? এক্ষেত্রে এই সমীকরণটাতে মানে x² - 2x + 13 = 0, এই সমীকরণটাতে x² এর সহগ কত? কিছু নেই, মানে 1 আছে, মানে এর মান হচ্ছে 1। x এর সহগ কত? x এর সাথে দেখো -2 গুণ করা আছে, মানে b এর মান হচ্ছে -2, আর ধ্রুবক সংখ্যার কত? +13, c এর মান হচ্ছে 13। তাহলে এক্ষেত্রে নিরূপকের মান কত হবে? b² - 4ac যদি করি তাহলে কত হবে? -2 তার হোল স্কয়ার -4 ইনটু এর মান 1 ইনটু c এর মান 13। তাহলে কত হয়? -2 তার হোল স্কয়ার করলে হয়ে যায় +4 -4 * 52, তাহলে হয়ে যায় -48। তাহলে নিরূপকের মান হবে -48। তো -48 থেকে একটা অপশনই আছে, মানে বি নম্বর অপশনটাই হবে। আরেকটা কি বলেছে, সমীকরণটির কতগুলি বাস্তব বীজ আছে। দেখো, নিরূপকের মানের উপর বীজদ্বয় বাস্তব হবে না কি হবে সেটা নির্ভর করে। নিরূপকের মান যদি 0 হয়, মানে b² - 4ac এর মান যদি 0 হয়, তাহলে সমীকরণের বীজদ্বয় সমান হয়। যদি b² - 4ac > 0 হয়, তাহলে কি হয়? বীজদ্বয় বাস্তব ও অসমান হয়, বাস্তব ও অসমান। আর যদি b² - 4ac = 0 হয়, তাহলে বীজদ্বয় সমান হয়, বাস্তব ও সমান। আর এক্ষেত্রে কি মাইনাসে বেরিয়েছে, মানে b² - 4ac কি মাইনাস, এই <0, 0 থেকে কম বেরিয়েছে, এক্ষেত্রে কি হবে? বীজদ্বয় অবাস্তব, বীজদ্বয় অবাস্তব।
তাহলে এখানে দেখো অপশনেও দেখো কতগুলি বাস্তব বীজ আছে, নো রিয়েল রুটস, কোনো বীজ বা অবাস্তব মানে কি, মানে এর কোনো রিয়েল রুট নেই, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, একদল পুরুষের মধ্যে পুরুষ, মহিলা ও শিশু আছে, ভালো কথা, তাদের মধ্যে 20% পুরুষ, 50% মহিলা এবং বাকি শিশু আছে। যদি তাদের গড় ওজন যথাক্রমে 45 কেজি, 60 কেজি ও 20 কেজি হয়, তাহলে পুরো দলের সকল সদস্যদের গড় ওজন কত কেজি? আচ্ছা, আমি ধরছি টোটাল আছে হচ্ছে 100 জন, মোট হচ্ছে 100 জন। তার মধ্যে কত 20% পুরুষ, তাহলে পুরুষ আছে কতজন? 100 জনের মধ্যে যদি 20% পুরুষ থাকে, তার মানে পুরুষ আছে 20 জন। মহিলা আছে 50%, তাহলে মহিলা কতজন আছে? 100 জনের 50% মহিলা মানে মহিলা আছে 50 জন। আর বাকি শিশু, তাহলে শিশু কতজন আছে? টোটালটার থেকে যদি পুরুষ আর মহিলাটাকে বাদ দিই, তবেই শিশু বেরিয়ে যাবে। পুরুষ আর মহিলা কত? পুরুষ আর মহিলা মিলে যাচ্ছে 50 আর 20 70, আর টোটাল আছে 100। তাহলে 100 থেকে 70 যদি বাদ দিই, বাকিটা হচ্ছে শিশু। 100 থেকে 70 বাদ দিলে কত হয়? 30 হয়, তার মানে শিশু আছে 30টা। তারপরে কি, যদি তাদের গড় ওজন যথাক্রমে 45 কেজি, মানে আচ্ছা গড় ওজন সবার প্রথমে দেখো পুরুষের কথা বলেছিল, মানে পুরুষের গড় ওজন হচ্ছে 45 কেজি। তারপরে পুরুষের পরে ছিল মহিলা, মহিলাদের গড় ওজন হচ্ছে 60 কেজি। তারপরে ছিল শিশু, শিশুদের গড় ওজন বলেছে 20 কেজি। তাহলে তাদের পুরো দলের সদস্যদের গড় ওজন কত? আচ্ছা, পুরো দলের সদস্যদের মোট ওজন কত হবে? মোট ওজন হবে সমান সমান কত? 20 জন পুরুষের গড় ওজন 45, তাহলে 20 জনের মোট ওজন কত? 20 গুণ 45, যোগ মহিলাদের ক্ষেত্রে 50 জনের গড় ওজন 60, তাহলে 50 জনের মোট ওজন কত? 50:60, যোগ বাচ্চাদের শিশুদের ক্ষেত্রে 30 জনের গড় ওজন 20, তাহলে 30 জনের মোট ওজন কত? 30 গুণ 20। তাহলে টোটাল সদস্যদের মোট ওজন কত বেরোলো? এগুলো যদি আমি গুণ করি, গুণ করে যোগ করি, তাহলে 45 গুণ 2 করলে 90, 900 যোগ 5 6 30 মানে 3000, যোগ 3 দুগুণে 6 মানে 600। তাহলে 900 আর 3000 মানে 3900 আর 600 মানে 4500। তাহলে টোটাল কতজন সদস্য আমি ধরেছিলাম? টোটাল 100 জন সদস্য। তাহলে 100 জন সদস্যের মোট ওজন হচ্ছে 4500। তাহলে তাদের গড় ওজন কি হবে? মোট ওজনকে যতজন আছে তত দিয়ে ভাগ করলেই গড় ওজন বেরিয়ে যায়, মানে 4500 বাই 100 হবে, 0 0 কেটে দিলাম, তাহলে গড় ওজন কত হলো? 45, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি 26 40 22 ও 34 প্রতিটি সংখ্যার সাথে x যোগ করা হয়, তাহলে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতে থাকে। আচ্ছা, তাহলে প্রতিটির সাথে x যোগ করলে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতে থাকে, মানে সংখ্যাগুলো কি হবে? 26 প্লাস x, 40 প্লাস x, 22 প্লাস এক্স আর 34 প্লাস এক্স, এরা সমানুপাতে থাকে, মানে প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান হবে তৃতীয়টা বাই চতুর্থটা। মানে 26 প্লাস এক্স বাই 40 প্লাস এক্স সমান সমান হবে 22 প্লাস এক্স বাই 34 প্লাস এক্স। তা এখান থেকে আমাকে এক্স এর মানটা বের করতে হবে, তা না হলে করতে পারবো না এটা। তাহলে এক্স এর মান কোনাকুনি গুণ করি, তাহলে কি হবে? 26 গুণ 34 যোগ 34x প্লাস 26x প্লাস এক্স স্কোয়ার সমান সমান 22 গুণ 40, 22 গুণ 40 আমি যোগ করতে পারছি, মানে 88 মানে 880, যোগ 40x যোগ 22x প্লাস এক্স স্কোয়ার। দুদিকে দেখো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার কেটে দিলাম। তাহলে দেখো 34x আর 26x যোগ করলে কত হয়? 60x। আর এদিকে ডান পাশে দেখো 40x আর 22x যোগ করলে কত হয়? 62x। তাহলে 60x আর ডান পাশের 62x টাকে যদি বাঁ পাশে আনি, তাহলে হবে -62x সমান সমান, এদিকে ছিল 880 আর 26 গুণ 34। আচ্ছা, 26 গুণ 34 করলে কত হয়? গুণ করে দেখি। 4 6 24 এর 4, হাতে 2, 4 2 8 8 দিয়ে 10, গুণ 3 6 18 8, হাতে 1, 3 2 6 1 7, মানে 4 8 8 মানে হয়। আর 884টা বাদিকে ছিল প্লাসে, ডান পাশে আসলে -884 হয়ে যাবে। তাহলে দেখো -2x সমান সমান 880 থেকে 884 বিয়োগ যাচ্ছে, মানে -4 হবে, মাইনাস মাইনাস কেটে গেল। এক্স এর মান কত হবে? 4/2 মানে 2 হবে। এক্স এর মান বের করলাম কত? 2। আচ্ছা, আর কি বলেছিল? আবার যদি 4x:y অনুপাত y:7x - 6 হয়, তাহলে y এর মান কত? কি বলেছে? তাহলে 4x:y মানে আমি লিখতে পারি 4x/y সমান সমান y/7x - 6। আবার কি বলেছে? y এর মান গ্রেটার দেন 0, মানে y এর মান 0 এর থেকে বড়, মানে y এর মানটা হচ্ছে পজিটিভ। তাহলে x এর মান আমি পেয়েছি 2, x এর জায়গায় 2 বসাবো, তাহলে 4 গুণ 2 বাই y সমান সমান y বাই 7 গুণ 2 মানে 14 - 6 মানে 8। তাহলে দেখো y স্কয়ার সমান সমান কত? এদিকে 8 গুণ 8 মানে 64, তাহলে y এর মান কত হবে? 8 হবে। মাইনাস মানটা নেব না, খালি পজিটিভ মানটা নেব। তাহলে y এর মান কি বেরোলো? 8 বেরোলো, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, ভূমিতে থাকা একটি বিন্দু থেকে 48 মিটার দূরে অবস্থিত একটি টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে একটা টাওয়ার আঁকি, মানে এটা হচ্ছে একটা টাওয়ার। তাহলে ভূমিতে থাকা একটা বিন্দু, আমি ধরছি ভূমিতে থাকা বিন্দুটা এইটা। তাহলে ভূমিতে থাকা বিন্দু থেকে টাওয়ারটার ভূমির দূরত্ব, মানে এইখান থেকে এই দূরত্বটা কত বলেছে? 48 মিটার। আর ভূমিতে থাকা বিন্দু থেকে টাওয়ারটার চূড়া, চূড়া মানে হচ্ছে এই পয়েন্ট, উপরের পয়েন্টটা, এর উন্নতি কোণ, উন্নতি কোণ মানে এটাকে যদি কোণটা নি, তাহলে উন্নতি কোণ মানে নিচ থেকে উপরের দিকে দেখলে তবে উন্নতি কোণ হয়, মানে এই কোণটা বলে দিয়েছে হচ্ছে 30 ডিগ্রি।
তাহলে টাওয়ারটির উচ্চতা কত, মানে এই কটা বের করতে বলেছে। তো আমি ধরছি টাওয়ারটির উচ্চতা হচ্ছে এক্স। তাহলে এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে আমি দেখো লম্ব জানি এক্স, লম্বর মানটা বের করতে পারবো, ভূমি জানি। তাহলে লম্ব আর ভূমি দিয়ে কার ফর্মুলা হয়, লম্ব বাই ভূমি মানে আমি জানি হচ্ছে tan। তাহলে এক্ষেত্রে যদি লম্ব বাই ভূমি করি মানে এক্স বাই 48 যদি করি সেটা ইজিক্যাল টু কি হবে, tan 30 ডিগ্রি হবে, যেহেতু এই কোণটা 30 ডিগ্রি বলেছে। তাহলে এক্স বাই 48 সমান সমান হবে tan 30 ডিগ্রি। তাহলে এক্স বাই 48 সমান সমান কত, tan 30 ডিগ্রির মান কত, 1/√3। তাহলে এক্স সমান সমান কি হবে, 48/√3। 48/√3 তে কোনো অপশন নেই, তাহলে √3 এর করণীয় নিরসন করতে গেলে উপর নিচ দিয়ে √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরেও √3 দিয়ে গুণ করি, নিচেও √3 দিয়ে গুণ করি। তাহলে উপরে কত হবে, 48√3/√3 গুণ করলে 3, তাহলে 3 আর 48 কাটলে হয় 16, মানে এক্স এর মান কত বেরোলো, 16√3। তার মানে টাওয়ারটির উচ্চতা কত মিটার, 16√3 মিটার। অপশন ডি হবে। তারপর একটা কি বলছে দেখো, এবি ও সিডি পরস্পর সমান্তরাল, মানে দুটো সরলরেখা যারা পরস্পর সমান্তরাল। তাহলে দুটো সরলরেখা কি, একটা এবি আর একটা সিডি, এরা পরস্পর সমান্তরাল। দেখে মনে হচ্ছে না, কিন্তু এটা সমান্তরাল ধরে নাও। কি বলছে, একটি ছেদক পি কিউ এবি ও সিডি কে, তাহলে একটা ছেদক আছে যেটা এবি কেও ছেদ করছে সিডি কেও ছেদ করছে, মানে আমি ধরছি এটা হচ্ছে ছেদকটা, ছেদকটার নাম কি পি কিউ, মানে এই বিন্দুতে পি, এটা কিউ। এবি ও সিডি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে, মানে এবি কে ছেদ করছে ই বিন্দুতে, মানে এই বিন্দুটা হচ্ছে ই, আর সিডি কে করছে এফ বিন্দুতে, মানে এই যে এই পয়েন্টে এটা হচ্ছে এফ। তারপরে কি বলছে, এবং কোন পিইবি, কোন পিইবি মানে এই কোণটা, এই কোণটা কত, 56 ডিগ্রি। তারপরে কি বলছে, এবি ও সিডি এর মাঝে জি এমন একটা বিন্দু, এবি হচ্ছে এখানে সিডি হচ্ছে এখানে, এবি আর সিডি এর মাঝে জি এমন একটা বিন্দু, মানে জি এরকম জায়গায় একটা বিন্দু দিলাম, এটার নাম দিলাম জি। এমন একটা বিন্দু জি যে কোন বিইজি, কোন বিইজি মানে মানে হচ্ছে এই কোণটা, কোন বিইজি ইজিক্যাল টু 32, এই কোণটা হচ্ছে 32 ডিগ্রি। এবং কোন জিএফই, কোন জিএফই মানে জিআরএফ কে তাহলে জোড়া লাগাতে হবে, জিআরএফ কে জোড়া লাগাই, তাহলে জিএফই মানে এই কোণটা, তাহলে এই কোণটা কত বলেছে, 47 ডিগ্রি। তাহলে দেখো এই যে এই পুরোটা একটা সরল রেখা, যার উপরের টুকু বলেছে 56 ডিগ্রি, এইটুকু বলেছে 32 ডিগ্রি। তাহলে এইটুকু কত হবে, এই একটা সরল রেখা মানে পুরো কোণটা কত, পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটুকু কত হবে, পুরো কোণটার থেকে যদি 56 আর 32টাকে বাদ দিই, 180 ডিগ্রি থেকে যদি 56 আর 32টাকে বাদ দিই তবে এই কোণটা পাবো। তাহলে এই কোণটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটে 56 ডিগ্রি আর 32 ডিগ্রির যোগফল, দেখলেই বুঝতে পারছো। তাহলে কত হবে, 180 ডিগ্রি মাইনাস 3 দিয়ে 8, 5 আর 3 8, এত ডিগ্রি। তাহলে কত হয়, 180 থেকে 88 বাদ দিলে হয়, এটা হবে 92 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 92 ডিগ্রি। আচ্ছা, আমাকে বের করতে বলেছে কি, কোন ইজিএফ, কোন ইজিএফ মানে এই কোণটা। তাহলে দেখো ইজিএফ ত্রিভুজটার একটা কোণ পেলাম 92 ডিগ্রি, একটা কোণ পেলাম 47 ডিগ্রি। তাহলে এই কোণ দুটোর যোগফল কত, 92 যোগ 47, এত ডিগ্রি করে। তাহলে কত হয়, 7 আর 2 9, 4 আর 9 13। তাহলে 139 ডিগ্রি হলে এই দুটো কোণ মিলে, তাহলে অপর কোণটা কত, যেটা বাকি থাকলো কত, 180। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির থেকে যদি আমি ওই দুটো কোণের সমষ্টিটা বাদ দিই তবেই অপর কোণটা পেয়ে যাবো। তাহলে অপর কোণটা মানে কোণ ইজিএফ, এই কোণটার মান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 139 ডিগ্রি বিয়োগ করলে কত হয়, 41 ডিগ্রি, মানে এই কোণটার মান হবে কত, 41 ডিগ্রি, মানে অপশন ডি হবে। তারপর একটা কি বলছে দেখো, একজন বিক্রেতা 5টি চকলেট 1 টাকা দিয়ে বিক্রি করে 40% লাভ করেছে। সে 1 টাকায় কতগুলি চকলেট কিনেছিল। তাহলে দেখো 5টি চকলেট বিক্রি করেছে 1 টাকা দিয়ে, তাহলে 5টি চকলেট বিক্রি করেছে 1 টাকায়। আমি বের করব একটা চকলেট কত দিয়ে বিক্রি করেছে, তাহলে একটা চকলেট বিক্রি করেছে 1 এর 5 টাকায়। তাহলে একটা চকলেটের বিক্রয় মূল্য হচ্ছে 1 এর 5 টাকা। বিক্রি করে তার লাভ হয়েছে কত, 40%, তাহলে লাভ হয়েছে 40%। তাহলে একটা চকলেটের ক্রয় মূল্য কত হবে, একটা চকলেটের ক্রয় মূল্য হবে কত, বিক্রয় মূল্য 1 এর 5 দিয়ে দিয়েছে, লাভ দিয়েছে 40%। তাহলে সেক্ষেত্রে একটা চকলেটের ক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য যত মানে 1 এর 5 ইন্টু যেহেতু 40% লাভ হয়েছে, তাহলে উপরে বসবে 100 ডিভাইডেড বাই নিচে কি বসবে, যেহেতু লাভ হয়েছে তাহলে 100 সাথে 40 যোগ হবে মানে 140। এই শূন্য কেটে দিলাম, 5 আর 10 কে কাটলে হয় 2, 2 আর 14 কে কাটলে হয় 7, মানে একটার ক্রয় মূল্য হচ্ছে 1 এর 7 টাকা। আমাকে বের করতে বলেছে 1 টাকায় কতগুলো কিনেছে, তাহলে আমি যদি ঘুরিয়ে লিখি 1 এর 7 টাকায় কিনেছিল হচ্ছে একটা, তাহলে 1 টাকায় কতগুলো কিনবে, 1/1 এর 7 মানে 7টা কিনবে। তাহলে সে 1 টাকায় কতগুলো চকলেট কিনেছিল, 1 টাকায় 7টা চকলেট কিনেছিল, মানে অপশন ডি হবে। তারপর একটা কি বলছে দেখো, বার্ষিক সরল সুদের হার কত শতাংশ হলে কোনো মূলধন 12 বছরে দ্বিগুণ হবে। তাহলে দেখো আমি ধরছি মূলধনটা হচ্ছে এক্স, টি টা বলে দিয়েছে 12, আর সুদের হারটাও ধরছি আমি r%।
তাহলে দেখো মূলধন বছরের দ্বিগুণ হবে মানে কত, মানে সুদ-আসলটা কি হবে, ডবল হয়ে যাবে। তাহলে সুদ-আসলটা হয়ে যাবে কত, আসলের ডবল মানে 2x হয়ে যাবে। তাহলে সুদ কত, সুদ-আসল থেকে যদি আমি আসল বাদ দিই, সুদ-আসল হচ্ছে 2x, তার থেকে যদি আসল বাদ দিই, x কে বাদ দিই, তবেই সুদ পেয়ে যাবো, মানে 2x - x মানে কত, x। তা আমরা কি জানি, সরল সুদের ক্ষেত্রে সরল সুদ সমান সমান কি PTR/100, তাহলে সরল সুদ এখানে কত, x। তাহলে x সমান সমান আমি কি লিখতে পারি, p ইনটু t, p মানে হচ্ছে মূলধন, মূলধন x ইনটু t, t এর মান কত 12%, 12 মানে ইনটু 12 ইনটু r এর মান কত r%, r/100। তাহলে x আর x কেটে গেল, তাহলে r সমান সমান কত হবে, 100/12 হবে, যদি বাঁ পাশের উপরে আর নিচে পাঠিয়ে দিই বা দিক চেঞ্জ করে দিই। তাহলে এটাকে 4 দিয়ে কাটলে হয় 3, এখানে হয় 25, মানে r এর মান হবে 25/3, মানে 8.33। এটাকে ভাগ করলে দেখবা 8.33 হবে। তাহলে সরল সুদের হার কত পার্সেন্ট, 8.33%, অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটি ট্যাক্সি 28 মিনিটের ব্যবধানে 74 কিমি/ঘন্টা গতিবেগে একই দিকে চলতে শুরু করে। মানে এই একটা স্ট্যান্ড আছে, দুটো ট্যাক্সি যাচ্ছে 74 কিমি/ঘন্টা গতিবেগে, মানে 28 মিনিটের ব্যবধান, মানে প্রথম ট্যাক্সিটা ছাড়ার 28 মিনিট পর দ্বিতীয় ট্যাক্সিটা ছাড়লো, দুজনেই একই দিকে যাচ্ছে, মানে ধরো দুজনেই এই দিকে যাচ্ছে। এবার কি, বিপরীত দিক থেকে আসা একজন ব্যক্তি ট্যাক্সি দুটিকে 10 মিনিটের ব্যবধানে অতিক্রম করে। বিপরীত দিক থেকে মানে এই দিক থেকে একটা লোক আসছে, তাহলে সে প্রথম ট্যাক্সিকে ধরো যেই টাইমে অতিক্রম করলো তার 10 মিনিট পরে দ্বিতীয় ট্যাক্সিটিকে অতিক্রম করছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি লোকটি দাঁড়িয়ে থাকতো, তাহলে সে যেহেতু ট্যাক্সি দুটো 28 মিনিটের ব্যবধানে অতিক্রম করছে, মানে লোকটিও যদি দাঁড়িয়ে থাকতো তাহলে লোকটিও দেখতো যে ট্যাক্সি দুটোকে 28 মিনিট পরে দেখতে পেতো। কিন্তু লোকটি কি হচ্ছে, লোকটিও তো আসছে, লোকটিও কি ঠিক তার উল্টো দিকে আসছে, তাহলে উল্টো দিক থেকে আসলে এখানে আপেক্ষিক গতিবেগ ক্রিয়া করে, তাহলে উল্টো দিক থেকে আসলে আপেক্ষিক গতিবেগ কি হয়ে যায়, ট্যাক্সির গতিবেগ প্লাস আর লোকটির গতিবেগ, তা এই জন্য ও 10 মিনিটে দেখতে পেয়েছে। তাহলে দেখো এক্ষেত্রে আমি যদি একটু ভাবি, তাহলে আমার প্রথমে যদি লোকটা স্থির থাকতো, তাহলে আপেক্ষিক গতিবেগ কত হতো, 74 যোগ 0, আমি ধরছি ব্যক্তিটার গতিবেগ x কিমি/ঘন্টা। তাহলে প্রথম ক্ষেত্রে যেই প্রথম ট্যাক্সিটা যখন লোকটি যদি স্থির থাকতো তাহলে আপেক্ষিক গতিবেগ হতো 74 + 0, কিন্তু লোকটি তো স্থির নেই, লোকটার গতিবেগ x কিমি/ঘন্টা আমি ধরলাম, লোকটির গতিবেগ x কিমি/ঘন্টা। তাহলে এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কত হবে, 74 + x। তাহলে সময়ের অনুপাতটা কি দেখো, সময়ের অনুপাতটা দেখো, একটা বলেছে 28 মিনিটের ব্যবধানে ট্যাক্সি দুটি বেরোচ্ছে, তাহলে লোকটি স্থির থাকলে ট্যাক্সি দুটোকে কতক্ষণ অতিক্রম করতো, 28 মিনিটের ব্যবধানেই অতিক্রম করতে, কিন্তু লোকটি যেহেতু যাচ্ছে উল্টো দিকে, তাহলে কি হয়ে যাচ্ছে, আপেক্ষিক গতিবেগটা বেড়ে যাচ্ছে। তাহলে আপেক্ষিক গতিবেগের সাথে সময়ের একটা সম্পর্ক আছে। গতিবেগের সাথে সময়ের কি সম্পর্ক, দেখো গতিবেগ যত বেশি হবে তার মানে কি সময় তত কম লাগবে, আর গতিবেগ যত কম হবে সময় তত বেশি। আচ্ছা, আমি আরেক রকম করেও করতে পারি এটা, দেখো গতিবেগ 74 কি 28 মিনিটে অতিক্রম করলে গতিবেগ হয় 74 কিমি/ঘন্টা, 1 মিনিটে অতিক্রম করলে গতিবেগ কি হবে, বেশি হবে না কম হবে, গতিবেগ বেশি হবে, যেহেতু কম সময় অতিক্রম করছে, তাহলে গতিবেগ হবে 74 × 28 কিমি/ঘন্টা। তাহলে 10 মিনিটের ব্যবধান অতিক্রম করলে গতিবেগ কত হবে, গতিবেগ 1 মিনিটের তুলনায় একটু কম হবে, এত/10। আচ্ছা, এটা তো কিছু করা যাবে না, তাহলে কোনাকুনি এই গুণ করে দিই, কোনাকুনি বলছি। গুণ করলে 4 8 32 2, হাতে 3, 7 8 56 3 59, গুণ 4 2 8, 7 2 14, মানে 2 8 9 17 7, হাতে 1, 4 5 5 10 0 হাতে 1, 1 1 2, মানে হলো কত, 207 2 /10, মানে কত হলো 207.2। এই 207.2 কিমি/ঘন্টা এটা হচ্ছে ওদের আপেক্ষিক গতিবেগ। কার কার আপেক্ষিক গতিবেগ, ব্যক্তিটি আর গাড়িটির। গাড়িটির গতিবেগ কত, 74 কিমি/ঘন্টা। তাহলে ব্যক্তিটির গতিবেগ কি হবে, তাহলে ব্যক্তিটির গতিবেগ হবে কি, 207.2 থেকে আমি যদি 74 কিমি/ঘন্টা বাদ দিই তবেই ব্যক্তিটির গতিবেগ পাবো। তাহলে ব্যক্তিটির গতিবেগ হবে 207.2 -74 করলে কত হয়, 0.2331, মানে 133.2, মানে ব্যক্তিটির গতিবেগ 133.2 কিমি/ঘন্টা, অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, 37 কিমি দূরত্ব অতিক্রম করতে গিয়ে একজন ব্যক্তি দেখলেন যে 1 ঘন্টা 5 মিনিট সাইকেল চালানোর পর তিনি বাকি পথের 4/3 অংশ দূরত্ব অতিক্রম করেছেন। তাহলে বাকি পথের 4/3 অংশ দূরত্ব অতিক্রম করেছে, আমি ধরছি বাকি পথ হচ্ছে x, তাহলে তিনি অতিক্রম করেছেন কত, অতিক্রম করেছেন হচ্ছে x এর 4/3, মানে কত, 4x/3 এত কিমি। তাহলে মোট কতটা, তাহলে এই মোট দূরত্বটা কত, তিনি অতিক্রম করেছেন 4x/3 আর বাকি আছে x, তাহলে মোট দূরত্ব কি হবে, এই দুটোর যোগফল, মানে যতটা অতিক্রম করেছে যতটা বাকি আছে, 4x/3 + x, এটা সমান সমান কি, টোটাল দূরত্ব কত বলেছে 37 কিমি, মানে এটা সমান সমান হচ্ছে 37।
তাহলে যদি লসাগু করি কত হবে 7x/3 হবে, সেটা সমান সমান 37। তাহলে x সমান সমান কত হবে 37 গুণ 3 ডিভাইডেড বাই 7, মানে 111 ডিভাইডেড বাই 7। এটা এটা হচ্ছে মোট, এটা হচ্ছে x এর মান, মানে বাকি পথ হচ্ছে এত। এটা কি কোনো কাজে লাগবে? আহ হুম, আচ্ছা, হ্যাঁ এটা কাজে লাগবে। মানে অতিক্রম করেছে তো x ইন্টু 4/3, তার মানে অতিক্রম করেছে এত ইন্টু 4/3। কাটাকুটি যাবে, 3 দিয়ে এটাকে যায়, মানে 37 হয়। মানে 37 গুণ 4/7 করলে কত, 4 7 28 8 হাতে 2, 3 4 12 দিয়ে 14/7। মানে তিনি অতিক্রম করেছেন হচ্ছে 148/7 কিমি। কত টাইমে? 1 ঘন্টা 5 মিনিটে। 1 ঘন্টা 5 মিনিট মানে কত? 1 ঘন্টা 5 মিনিটে আমি যদি ঘন্টায় নিয়ে যাই তাহলে কত, 1 প্লাস 5 মিনিট, মানে মিনিটকে ঘন্টায় নিতে গেলে 5/60 হবে, 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1 যোগ 1 এর 12, তাহলে লসাগু করলে হবে 13 এর 12 এত ঘন্টা। তাহলে দেখো 148/7 কিমি গেছে 13 এর 12 ঘন্টা। আমি যদি উল্টে কথাটাকে লিখি কি 13/12 ঘন্টায় যাই 148/7 এত কিমি। তাহলে 1 ঘন্টায় কতটা যাবে 148/7 বাই 13/12 করলে কত হবে ইন্টু 12/13 হয়ে যাবে। তো এটা তো কাটাকুটি যাবে না, উপরে উপরে যদি গুণ করি 148 গুণ 12 করলে কত হবে, 12 দিয়ে গুণ করলে 8 12 96 6 হাতে 9, 4 12 48 আর 9 57 আর 7 হাতে 5, 12 কে 12 এর 5 17 ডিভাইডেড বাই 7 91। তাহলে কত হলো 1776/91। রাফে ভাগ করি, তাহলে 91 দিয়ে যদি 1776 কে ভাগ করি, প্রথমে কতবার যাবে, প্রথমে একবারই যাবে, একবার দিলে হয় 91, তাহলে হচ্ছে কত 6 8 আবার 6, তারপরে দেখো 9 বার যাবে, 9 বার দিলে 9 কে 9, 9 9 81, মানে হচ্ছে 7 5 পয়েন্ট দিয়ে শূন্য নিলাম, তাহলে কতবার যাবে 6 বার যাবে, 6 বার দিলে কত 6 কে 6 6 9 54। তারপরে দেওয়ার দরকার নেই, 1 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে। আচ্ছা আমার তো বেরোলো 19.6, কিন্তু এখানে 19.6 অপশন নেই, 19.5 আছে, এটা 19.5ই হবে। মানে 19.6 হওয়ার কথা, কিছু হয়তো ভুল আছে একটু হালকা। তো আজকে ক্লাসটা এত দূরই থাকছে। তো এই 30টা অঙ্কই তোমাদের এই শিফটে এসেছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।